আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কৃষি সমবায়ের মাধ্যমে দারিদ্র্য ঘুচিয়ে দেশের মানুষের জীবনমান উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর। টুঙ্গিপাড়ায় দুস্থদের মাঝে সহায়তা বিতরণ। বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের পায়তারা চালাচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের। সরকারের জনসমর্থন এখন শূন্যের কোঠায়, দাবি বিএনপির। ডলারের দাম বৃদ্ধিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে আরও চাপ বাড়বে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। প্রভাব পড়বে আমদানি ও পাওনা পরিশোধে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দারিদ্র্য ঘুচিয়ে দেশের মানুষের জীবনমান উন্নয়ন করা হবে বলে জানান তিনি। টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও দুস্থদের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আনিসুর রহমান সোহাগের তোলা ছবিতে টুঙ্গিপাড়া থেকে আরো জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। একদিনের ব্যক্তিগত সফরে রাজধানী থেকে সড়ক পথে গোপালগঞ্জের নিজের নির্বাচনী এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে ছোট বোন রেহেনা, দলীয় নেতাকর্মী ও স্বজনদের সাথে নিয়ে দোয়ায় অংশ নেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টঙ্গিপাড়ায় নিজের জমি দুস্থদের দিয়ে শুরু করেছেন সমবায় সমিতি। এসব সুবিধাভোগীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মত বিনিময় করেন তিনি। এ সময় ব্যক্তিগত তহবিল থেকে সুবিধা বঞ্চিতদের মধ্যে সেলাই মেশিন, কৃষি ও শিক্ষা উপকরণ এবং নগদ অর্থ বিতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী বলেন, সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নয়ন করা তার সরকারের অন্যতম লক্ষ্য। সারা দেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দিয়ে কৃষি উৎপাদন বাড়িয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনের তাগিদও দেন তিনি। এই সময়ের মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে যে সহযোগিতা করব, সেটা থেকে যে উৎপাদন হবে, সেই উৎপাদন থেকে কেউ যদি 100 টাকা জমাতে পারে, তাহলে সরকারের কাছ থেকে আরও 100 টাকা দেয়া হবে 2 বছরের জন্য। সেটা জমা হবে তার মূলধন হিসেবে। এবং আমি এর জন্য একটা ব্যাংক তৈরি করেছি, পল্লী সঞ্চয় ব্যাংক। এই পল্লী সঞ্চয় ব্যাংকে এটা থাকবে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের আস্তে আস্তে প্রকল্প থেকে যারা একটু স্বাবলম্বী হয়ে ওই পল্লী সঞ্চয় ব্যাংকেই তাদের টাকা থাকবে, সেটাই তার মূলধন হিসেবে তিনি যে ব্যবসা বাণিজ্য যেটাই করেন, হাঁস মুরগি পালন বা চাষ করা বা হাতে সেলাই করা, যে কাজ যে পারবে সেই কাজ করে ওই ব্যাংকের থেকেই টাকা নেবেন এবং কাজ করবেন, আবার ব্যাংকে লোন শোধ দেবেন। প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়, সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি। দেশের সব শ্রেণী পেশার মানুষের উন্নয়নে তার সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বয়স্ক এবং দুস্থদের জন্য পেনশন স্কিম চালুর সাথে সাথে যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। সার্বজনীন পেনশন স্কিমও আমি এভাবে করেছি, যারা একটু অর্থশালী তারা 5,000 টাকা করে রাখতে পারবে প্রতি মাসে এবং 20 বছর বা 30 বছর বা 40 বছর পর থেকে কিন্তু এই পেনশনের টাকা তুলতে পারবেন। তাতে যারা বেশি টাকা রাখবেন একটু বেশি টাকাই তুলতে পারবেন, সেটাও দেওয়া আছে। আবার প্রবাসী যারা কাজ করে বিদেশে, তাদের জন্য একটা স্কিম আছে, তারাও সেখানে কেউ 2,000 টাকা বা 3,000 টাকা রাখতে পারে। এইভাবেই আমি শুধু বর্তমানে না, ভবিষ্যতে আমাদের মানুষের জীবন যাতে সুরক্ষিত থাকে এবং এই বয়স হয়ে গেলে কারোর উপর মুখোপেক্ষি যাতে না হতে হয়, তার জন্য এই ব্যবস্থা করেছি। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে জানিয়ে সরকার প্রধান বলেন, সেদিন সফল সৈনিক হবে আজকের যুবকরা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ। নির্বাচন ঠেকানোর আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আবারও সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় যৌথ সভায় তিনি কথা বলেন।
মুসলিম সেন্টিমেন্ট বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে জেনেও যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে গাজায় ইসরায়েলি বর্বরতার বিষয়টি দলটি মুখ খুলছে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। 17 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ও শনিবার মোহাম্মদপুরে শান্তি সমাবেশ সফল করতে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পরাজয়ের আতঙ্ক থেকেই উপজেলা নির্বাচন বর্জন করছে বিএনপি। সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে দলটি আবারও সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ তার। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার রাজনীতি করে না বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপিরই এমন অনেক উদাহরণ রয়েছে। আমরা নাকি পালাবার পথ পাব, আর সেদিন দেখলাম মির্জা ফখরুল সাহেব সব একে একে সব নেতা কত যে দ্রুত, বোধহয় দোরসালাউদ্দিনের চেয়ে দ্রুত সেদিন মঞ্চ থেকে একে একে নেমে গলি গলি খুঁজে পাচ্ছিল না, পালাচ্ছিল। তো পালায় কারা আবারও প্রমাণ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র যখন নির্বাচন নিয়ে বাড়াবাড়ি করছিল তখন ভারত নিরপেক্ষ ভূমিকায় ছিল দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিদেশি শক্তি নয়, তাদের ক্ষমতার উৎস জনগণের ভোট। গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে বিএনপির নীরবতার সমালোচনা করেন তিনি। মির্জা ফখরুল চেয়ারম্যানের সাথে লন্ডনে যখন যে শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষে এত সোচ্চার, এখানে মুসলিম সেন্টিমেন্ট তারা নিয়ে যাচ্ছে, আমরা কিছু বলতে পারছি না। তখন সে বলে, তারেক রহমান, আমাদের ক্ষমতার দরকার, ক্ষমতার জন্য আমেরিকাকে দরকার, ফিলিস্তিন দিয়ে আমরা ক্ষমতা আসতে পারবো না। বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগের পাল্টা শান্তি সমাবেশের বিষয়ে সমালোচনার জবাব দেন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপির সমাবেশ মানেই রক্তপাত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা, তাই মাঠ খালি রেখে ঘরে বসে থাকবে না আওয়ামী লীগ। বিএনপি সমাবেশ মানে পুলিশকে পিটিয়ে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নির্যাতন। আওয়ামী লীগের জনসমর্থন শূন্যের কোঠায় তা উপজেলা নির্বাচনে প্রমাণিত হয়েছে দাবি করে বিএনপি নেতারা বলেছেন, ভারতের সহায়তায় সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তারা বলেন, আওয়ামী লীগের রিমোট কন্ট্রোল ভারতের হাতে, তাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কাঁটাতারে ঝুলছে। জেল জুলুম করে আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ার দেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে এই বিক্ষোভ সমাবেশ করে মহানগর দক্ষিণ বিএনপি। এতে অংশ নিয়ে দলের সিনিয়র নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা চিন্তা করে না, নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে মানুষের জীবন যখন দুর্বিষহ, তখন ডলারের মূল্য বৃদ্ধি করে সরকার মানুষকে চরম বিপদে ফেলেছে বলে দাবি করেন তারা। তাহলে আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে, আপনার ঘনিষ্ঠ লোকদেরকে, তাদেরকে আপনি সচ্ছল করছেন। বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায়? তারেক রহমানের দলের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হচ্ছে। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে এই শেখ হাসিনাকে আমরা উৎখাত করব। জেল জুলুম করে সরকার পতনের আন্দোলন দমানো যাবে না দাবি করে বিএনপির নেতারা বলেন, জনতার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হুঁশিয়ারি দেন, ভারতের উপর ভর করে আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। জনতার আন্দোলনে সরকারের পতন হবে। আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে। এখন যেমন কারা তালে ঝুলছিল, আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি নাইট অ্যাঙ্গেল মোড় হয়ে ফকিরের পুল ঘুরে আবারও দলের প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি সহ কিছু রাজনৈতিক দল অংশ না নেয়ার পরও
উপজেলা নির্বাচনে ভোটের হার ভালো ছিল বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ফরেন সার্ভিস একাডেমিতে বৈশাখী উৎসবে অংশ নিয়ে তিনি বলেন, বিরোধীদের ভোট বর্জনের আহ্বান উপেক্ষা করেছে ভোটাররা। এ সময় মন্ত্রী আরও বলেন, যেসব দেশ বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলে তাদের দেশে মানবাধিকার বেশি লঙ্ঘিত হচ্ছে। বৈশাখী অনুষ্ঠানে অংশ নেন ঢাকার বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। যেভাবে ভোট বর্জনের জন্য ডাক দেওয়া হয়েছে, ভোট প্রতিহত করার জন্য ডাক দেওয়া হয়েছে এবং বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, সেই ক্ষেত্রে এই হার আমি মনে করি ভালো। আমি বলবো না যে এটা খুব ভালো, এটি ভালো এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো সহিংসতা হয়নি, এবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমি আশা করি যে পরবর্তী ধাপগুলোতে ভোটের হার আরও বাড়বে। ডলারের দাম বৃদ্ধিতে জ্বালানি বিদ্যুৎ খাতে চাপ বাড়বে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এতে প্রভাব পড়বে জ্বালানি আমদানি ও বিদ্যুৎ কেন্দ্রের পাওনা পরিশোধে। এছাড়া জ্বালানি আমদানির পর্যাপ্ত অর্থ পেলে গরমেও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। ফজলে রাব্বি রিপোর্ট। বুধবার ডলারের দাম 110 টাকা থেকে বাড়িয়ে 1 লাফে 117 টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত পূরণে ডলারের দামের এই বড় পরিবর্তনে রপ্তানি খাত সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। তবে চাপ বাড়বে আমদানি খাতে। অর্থনীতির লাইফলাইন বিদ্যুৎ ও জ্বালানি খাত এখন অনেকটাই আমদানি নির্ভর। তাই ডলারের দাম বৃদ্ধির ফলে এ খাত বড় ধরনের চাপে পড়বে বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমি মনে করি যে খুবই চাপ সৃষ্টি করবে। যারা এখন তেল কেনার জন্য আগে এলসি করে ফেলছে 110 টাকার হিসাবে, তাদেরটা গিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে 117 টাকা। এখন তো নির্ধারিত হয়েছে ডলার, উপায় নাই, সেই জায়গাটা আমাদের ব্যবস্থা করতে হবে। খরচ আমাদের বেশি পড়বে। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বকেয়া জমেছে 33,000 কোটি টাকার বেশি, যার পুরোটাই ডলারে পরিশোধ করতে হবে। এছাড়া নিয়মিত অন্যান্য ব্যয় মেটাতেও নির্ভর করতে হয় ডলারের উপর। এসব বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। ইনভেস্টমেন্টে আমাদের একটা আইন আছে, তার সম্পূর্ণ পরিমাণ তার খরচের টাকা সে রিপ্যাট্রিয়েট করতে পারবে, ইভেন কি তার লাভের অংশ রিপ্যাট্রিয়েট করতে পারবে। এটা আমাদের ইনভেস্টমেন্টের লয় আমাদের বলা আছে। তো সেই সুযোগ তো আমাদের দিতে হচ্ছে তাদেরকে, নাহলে তো তারা ইনভেস্টমেন্ট করবে না কেউ বিদেশ থেকে। সো একটা মাত্র কারেন্সি যেটাকে আমরা ধরে পেমেন্ট যেহেতু দিব, সেই কারেন্সিকে ধরে তোমরা আমাকে বাংলায় পেমেন্ট করবে। তো সে কারণে আমরা সেটাকে ইন্ডেক্স ধরে, ডলারকে ইন্ডেক্স ধরে আমরা পেমেন্ট করি। আমাদের মেইন জুতি হলো বকেয়া পেমেন্ট করা, এটা হলো বড় বিষয়। ডলারের দাম 1 লাফে 6.36% বাড়ায় বিদ্যুৎ ও জ্বালানির দাম বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। টাকার অবমূল্যায়নে বাড়তি রাজস্বের সাথে জ্বালানি আমদানির বাড়তি ব্যয় সমন্বয় করা গেলে সাধারণ মানুষের উপর চাপ কম পড়তে পারে বলেও মনে করেন তারা। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। দেশের শিক্ষা ব্যবস্থায় একটি মহল ইসলামী কৃষ্টি কালচার একেবারে মুছে ফেলার ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। রাজধানীর সেগুনবাগিচায় গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুম্মার নামাজের পর ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। এবছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পর থেকেই চলে নানা আলোচনা সমালোচনা। দাবি ওঠে পাঠ্য বই সংশোধনের। সরকার এসব বইয়ের ভুল চিহ্নিত করতে নানা উদ্যোগ নিলেও এই পাঠ্যক্রম ইসলাম থেকে শিশু কিশোরদের দূরে সরিয়ে দিচ্ছে বলে দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন জাতীয় শিক্ষক ফোরামের। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নতুন পাঠ্যপুস্তকে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন রুখতে গোল টেবিল বৈঠক করে জাতীয় শিক্ষক ফোরাম। বৈঠকে নতুন পাঠ্যপুস্তক সংশোধনে 10 দফা দাবি তুলে ধরেন সংস্থাটির নেতারা। ও সংস্কৃতির মাধ্যমে একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়, একটা হিন্দু জাতিকে মুসলিম বানানো যায়। ওই মৌলবীদের, ওই পেটখোর মৌলবী, ওদেরকে চিনে রাখুন। ওরে আবুল ফজল ফৈজি, যারা শরীফার মধ্যে কোনো কিছু দেখে না, ওলাই আবুল ফজল ফৈজি, ওদের চেহারা উন্মোচন করেন, ওদের টুপি খুলে ফেলেন, ওদের জুব্বা নামিয়ে ফেলেন হাত থেকে।
এর আগে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজনে বিক্ষোভ সমাবেশ করে দলটি। এ সময় মুসলিম দেশগুলোর নেতাদের নীরবতার কারণে প্রতিনিয়ত ফিলিস্তিনে এমন বর্বর হামলা চালানো হচ্ছে বলে দাবি করেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফজলুল করিম। বাংলাদেশ সরকার একটা দাবি জানাতে চাই, আসুন আপনি সৈন্য পাঠান, বাংলাদেশের বিষয়ে গোটা দুনিয়ার মধ্যে সৈন্য যায়, আপনার ফিলিস্তিনের পক্ষে সৈন্য পাঠান, এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে, বাংলাদেশে ইসরায়েলের কোনো পণ্য ঢুকতে দেওয়া হবে না। পরে ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে আগামী 17 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নকল পণ্য সারা দেশে ছড়িয়ে পড়ায় ভোক্তারা বেশি বিপদে পড়েছে বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। রাজধানীর টিসিবি ভবনে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত সম্মেলনে তিনি বলেন, সবাই সচেতন হলে সরকারের শুধু এক অধিদপ্তরের পক্ষে মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোথাও অনিয়ম দেখলেই অভিযোগ জানানোর তাগিদ দেয় সংস্থাটি। নিত্যপণ্যের চড়া দামে বাজার থেকে নাকাল হয়ে ফিরছেন সাধারণ মানুষ। কেজিতে 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি করছে 120 টাকায়। আরও এক দফায় বেড়েছে পেঁপে, রসুন ও পেঁয়াজের দাম। দু একটি বাদে কোনো সবজি 50 টাকার কমে পাওয়াই যাচ্ছে না। এদিকে সপ্তাহের ব্যবধানে ডিম ডজনে বেড়েছে 20 টাকা ও ব্রয়লার মুরগিও কেজিতে 10 টাকা বেড়ে 210 টাকায় বিক্রি হচ্ছে। মুশফিকুর রহমানের রিপোর্ট। খুব চাপে পড়ে যাচ্ছে, আয় তো বাড়তেছে না, ইনকাম বাড়তেছে না, কিন্তু প্রতিটা জিনিসের দাম বাড়তি, মিলে না, বাজেট মিলে না। লম্বা লিস্ট নিয়ে বাজারে এলেও নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টির কারণে গরমের তীব্রতা কিছুটা কমলেও কোনোভাবেই কমছে না বাজারের গরম। প্রায় প্রতিদিনই বাড়ছে জিনিসপত্রের দাম। হুট করে লাফিয়ে বাড়া পেঁপের দাম আরও 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। কয়েকদিনের বৃষ্টিতে ঝাল আরও বেড়ে গেছে কাঁচামরিচের। 80 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। কাঁচা কলা 40 টাকা, 20 টাকা কলা 40 আলি, আর কাঁচা পেঁপে 80 টাকা কেজি। ডিমের দাম বাড়তি, তরকারির দাম বাড়তি, সবকিছু। কাঁচামরিচ কিনলাম আজকে 140 টাকা কেজি। কমার নাম নেই কোনো ধরনের সবজির দাম। আলু, পেঁয়াজ, রসুনে বাজার সয়লাভ। তবুও এসব পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত। আলু তো ছাড়ে না, এত দাম আটকাই রাখছে। মনে করেন একজনে 20,000 বস্তা আলু রাখছে, মনে করেন 2-3 জনের নামে। যদি ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে আসে তাহলে হয়তো বা দেশি পেঁয়াজের বাজারটা কমবে। মাল আমদানি কম হইতাছে আর বড় বড় পার্টিরা স্টক করতেছে মাল, এই কারণে মাল শর্ট হয়ে গেছে। এদিকে দাম বাড়ার প্রতিযোগিতায় ধারাবাহিকতা বজায় রয়েছে ডিম ও ব্রয়লার মুরগির বাজারে। হ্যাঁ, লালটা এখন 140 টাকা করে ডজন, আর সাদাটা 130 টাকা করে। গত সপ্তাহ থেকে 20 টাকা করে বাড়ছে ডজনে। এছাড়া মশলার দাম কিছুটা বাড়লেও আগের মতোই আছে তেলের বাজার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিপুল ভোটে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়ায় চিত্রনায়ক DA তায়েবকে সংবর্ধনা দিয়েছে ইঞ্জিনিয়ার শামসুল হক খান মেমোরিয়াল ট্রাস্ট ও নিহা অ্যান্ড নাফি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টার। সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক DA তায়েব ছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরিন, ডাক্তার শাহিনুর রহমান খান শাওন, চলচ্চিত্র প্রযোজক মাহমুদুল হক পলাশ, মাজহারুল ইসলাম উবায়েদ, MA কামাল এবং শিশু শিল্পী টুনটুনি। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। মিরপুরে সিরিজের চতুর্থ টি-20তে জিম্বাবুয়েকে 5 রানে হারিয়ে 4-0 এগিয়ে গেল বাংলাদেশ। আগে ব্যাট করে তামিম 50 করলেও ব্যাটিং ধসে 143 রানে অল আউট হয় টাইগাররা। জবাবে মুস্তাফিজ আর সাকিবের বোলিংয়ে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় 2 বল বাকি থাকতেই 138-এ। রিপোর্ট করছেন SM আশরাফ। কখনো কখনো বাংলাদেশ অবিশ্বাস্য কাণ্ড করে বসে।
মিরপুরে সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিম উদ্বোধনী জুটিতে যা করলেন তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। পাওয়ার প্লের প্রথম 6 ওভারেই 57, যা এই সিরিজে সর্বোচ্চ। লিটন দাসকে বসিয়ে সৌম্যর দলে ফেরাটা যথার্থ প্রমাণ করলেন এই ওপেনার। নতুন সঙ্গীকে নিয়ে তামিম তুলে নিলেন সিরিজে তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি। 11 ওভারে বাংলাদেশের রান তখন 100। 9-এর উপরে রান রেট থাকা দলের সংগ্রহটা 200-র কাছাকাছি যাবে এই আশাটা করতেই পারেন সমর্থকরা, কিন্তু এর পরেই যেন ব্যাটিং এর সত্যিকারের চেহারাটা বের হয়ে আসলো। 108 রানে 2 ওপেনারের বিদায়ের পর ব্যাটাররা প্রতিযোগিতায় নামলেন কার আগে কে ড্রেসিং রুমে ফিরবেন। হৃদয় 12 ফর্মহীনতা ধরে রেখে শান্ত 1 রানে 10 মাস পরে আন্তর্জাতিক টি-20তে ফেরা সাকিব আউট হলেন মাত্র 1 রানে। দর্শকরা নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। শেষ 42 রানে 9 উইকেট হারিয়ে বাংলাদেশ অল আউট 143-এ। জবাবে মুস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসানের বোলিংটাই খেলতে পারল না জিম্বাবুয়ের ব্যাটাররা। 3 উইকেট নেন সাতক্ষীরা এক্সপ্রেস। সিরিজে দুর্দান্ত বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রেখে তাসকিন আহমেদ ফেরান 2 ব্যাটারকে। সব মিলিয়ে 8 উইকেট তুলে নেন এই পেসার। উইকেট শিকারে নেতৃত্ব দেন সাকিব আল হাসান। 35 রানে ফেরান 4 ব্যাটারকে। বাংলাদেশের নাভিশ্বাস তুলে নেওয়া ম্যাচে শেষ ওভারে 2 উইকেট তুলে নিয়ে কষ্টার্জিত জয় এনে দেন দেশের এই অলরাউন্ডার। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। কৃষি সমবায়ের মাধ্যমে দারিদ্র্য ঘুচিয়ে দেশের মানুষের জীবন মান উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর। টুঙ্গিপাড়ায় দুস্থদের মাঝে সহায়তা বিতরণ। বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের পায়তারা চালাচ্ছে অভিযোগ আওয়ামী লীগের। সরকারের জনসমর্থন এখন শূন্যের কোঠায়, দাবি বিএনপির। ডলারের দাম বৃদ্ধিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে আরও চাপ বাড়বে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। প্রভাব পড়বে আমদানি ও পাওনা পরিশোধে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।